প্রথম যে ঘটনাটা আমি বলবো এটি হচ্ছে গোয়ালন্দ রেল স্টেশনকে কেন্দ্র করে সূত্রপাত হয়েছিল। তো রেল স্টেশনের কথা বলতে গেলে এখানে একটি বিষয় বলে রাখি যে গোয়ালন্দ রেলওয়ে স্টেশন এটি অনেক পুরাতন একটি স্টেশন। আপনারা জানেন কি না জানি না, তা অবশ্যই জানেন, অনেকের এটা জানা থাকার কথা। সেটি হচ্ছে যে উপমহাদেশে সর্বপ্রথম আনুষ্ঠানিকভাবে রেলওয়ে যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল 1853 সালে। পরবর্তীতে এই রেল লাইনটি কলকাতা থেকে রানাঘাট পর্যন্ত এটি চালু করা হয় 1862 সালের 29 সেপ্টেম্বর। ওই বছরই মানে 1862 সালের 15 নভেম্বর দর্শনা থেকে জগতী, কুষ্টিয়ার জগতী, এইখানে প্রথম মানে বাংলাদেশের মাটিতে রেলওয়ে ব্যবস্থা চালু হয়েছিল। বাংলাদেশের প্রথম রেলওয়ে স্টেশন কিন্তু জগতী স্টেশন। পরবর্তীতে 1871 সালের 1 জানুয়ারি ওই জগতী থেকে রাজবাড়ী জেলার এই গোয়ালন্দ ঘাট পর্যন্ত প্রায় 75 কিলোমিটার রেলওয়ে যোগাযোগ ব্রিটিশরা স্থাপন করে। তবে ওই সময়টাতে যদিও বা রাজবাড়ির উপর দিয়ে, মূল শহরের উপর দিয়ে যেত না গাড়ি, অন্য দিক দিয়ে ঘুরে যেত, কারণ রাজবাড়ী রেলওয়ে স্টেশন স্থাপিত হয়েছে আবার 1890 সালের দিকে, তো অন্য সাইড দিয়ে যেত আর কি। আর ওই সময়টাতে গোয়ালন্দ ঘাট এটি ওই সময় খুব জমজমাট একটি বাজার ছিল। ওই সময় গোয়ালন্দ ঘাটে স্টিমার ভিড়ত, ওই স্টিমার কলকাতা যেত। ওই স্টিমারে করে গোয়ালন্দের ইলিশ মাছ অনেক দূরে যেত, কলকাতা যেত, বিভিন্ন দূরবর্তী স্থানগুলোতে যেত। আর ওই সময় স্টিমার চলার কথা কিন্তু মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাসে আপনারা পড়েছেন। তো যাই হোক, কথা অনেক বলে ফেললাম। এমনিতে আমার এই ভয়েসে আপনাদের ঘটনা শুনতে ভালো লাগবে না, তারপরও মানে যেহেতু রেল স্টেশন অনেক পুরাতন, খুব ব্যস্ততম, আমাদের আজকে ঘটনার মধ্যে এই বিষয়টি উল্লেখ থাকবে, যার কারণে আমি আগেই বিষয়টি বলে নিচ্ছি। আর আমাদের ঘটনার মধ্যে যেহেতু এটা রাজবাড়ী জেলার মধ্যে, এখন ফরিদপুরের একটা প্রসঙ্গ চলে আসবে, একটা ছোট্ট মানে উপসর্গ হিসাবে বলতে পারবো আর কি। তো একটা সময় বাংলাদেশে বৃহত্তর জেলা ছিল 17টি, আর মানে 1947 সালে যখন দেশ ভাগ হয় তখন এই পূর্ব পাকিস্তানের জেলা ছিল 17টি। যদিও বা অবিভক্ত মানে পূর্ববঙ্গে দেশ ভাগের আগে জেলা ছিল হচ্ছে 15টি। পরবর্তীতে 47 সালে দেশ ভাগের সময় নদিয়ার থেকে কুষ্টিয়া অংশটা ভাগ হয়, এবং আবার 47 সালে গণভোটের মাধ্যমে সিলেট অংশটি পূর্ব পাকিস্তানের অংশ হয়, মানে আজকের বাংলাদেশের অংশ হয়। এই কারণে এই 17টি জেলা নিয়ে পূর্ব পাকিস্তান, আজকের আমাদের স্বাধীন বাংলাদেশ, যাত্রা শুরু করেছিল 1947 সালে। এই কারণে 17টা জেলাকে বৃহত্তর জেলা বলা হয়। আর এই জেলাগুলোর নামের আগে বৃহত্তর শব্দটা উল্লেখ থাকে, যেমন বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর, এরকম, এবং আপনারা এই শব্দটি শুনে থাকবেন। পরবর্তীতে 1969 সালে আরো 2টি জেলা পাকিস্তান সরকার সৃষ্টি করেছিল, সেটি হচ্ছে টাঙ্গাইল এবং পটুয়াখালী। আর এই 19টি জেলা নিয়েই 16 ডিসেম্বর 1971 সালে বাংলাদেশ স্বাধীনভাবে যাত্রা শুরু করে। যার প্রশাসনিক জেলা ছিল তখন 19টি। 1978 সালে সর্বপ্রথম নবগঠিত একটি জেলা হয়, সেটার নাম হচ্ছে জামালপুর। এরপর থেকে জেলার সংখ্যা বাড়ছেই। তো বর্তমানে জেলার সংখ্যা যে 64টি, এটা আমরা সবাই জানি। তো প্রিয় লিসেনার্স, আসলে ঘটনার আগে এতগুলো কথা বলছি, প্রায় 5-6 মিনিট ধরে বললাম, কারণ হচ্ছে শুধু ভয়ের ঘটনা শুনলে হবে না, আমাদের কিছু কিছু বিষয় সম্পর্কেও আমাদের জানা থাকা উচিত। তো আমরা শুধু ভয়ের ঘটনাই শেয়ার করি না, আমাদের ঘটনার মাধ্যমে যেন মানুষ অন্য কিছু শিক্ষা পায়,
যেটা গঠনমূলক কিছু, সেটাও আমাদের মাথায় রাখতে হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলেছি, আমরা সরাসরি মূল ঘটনাতে এখন চলে যাব। তো আশা করছি আমার এই তথ্যগুলো আপনাদের কাজে লাগবে। আশা করি তথ্যগুলো শুনে কেউ কমেন্ট সেকশনে বলবেন না যে ভাই বক বক বন্ধ করে মূল ঘটনা শুরু করেন। আশা করছি তথ্যগুলো সবগুলো আপনাদের কাজে লাগবে। যাই হোক, ঘটনাটি যখন ঘটেছিল তখন সময়কাল ছিল 1978 সাল। আর যিনি মূলত এই ঘটনার মূল সাক্ষী ছিলেন তার নাম ছিল মোহাম্মদ বজলুর রশিদ। তার নাম রশিদ ছিল, কিন্তু গ্রামাঞ্চলে আমরা অনেক সময় উচ্চারণের সুবিধার্থে দেখি যে সেখানকার মানুষ নামগুলো সংক্ষিপ্ত করে ফেলে এবং তারা তাদের মতো করে উচ্চারণ করে। এই জন্য রশিদ থেকে তিনি রসু হয়ে যান। উনি পেশায় ছিলেন একজন কুলি। গোয়ালন্দ রেলওয়ে স্টেশনে যে গাড়িগুলো আসতো, এই গাড়িগুলো বলতে রেলগাড়ির কথা বলছি, যে মালবাহী যে বগিগুলো থাকতো সেখান থেকে প্রচুর মাল আসতো, আবার প্রচুর মাল লোড হতো, আনলোড হতো। তো এখানে কুলি ছিল অনেক। তো বজলুর রশিদ বা রসুর বাড়ি ওই গোয়ালন্দ বাজারের পাশেই ছিল। তো উনি একদিন সন্ধ্যার দিকে দেখে যে একজন লোক স্টেশনে বসে আছে। এরকম তো অনেক লোকই বসে থাকে, আসে, যেহেতু ব্যস্ততম জায়গা। তো একই জায়গায় একটা লোক বসে আছে দেখে মনে হয় না যে উনি পাগল বা ফকির, এরকম কিছু মনে হয় না, ভদ্র মানুষই মনে হয়। তো রাতের বেলা দেখেন, আবার সকালবেলা দেখেন তিনি একই জায়গায় বসে আছে, আবার দুপুরবেলা দেখেন একই জায়গায় বসে আছে, রাতেও দেখেন একই জায়গায়। তো এইভাবে উনি কয়েকদিন এটি খেয়াল করেন। তো উনি চিন্তা করেন কি ব্যাপার, এই লোকটি এখানে কি করে, ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে কিনা, কিন্তু দেখে তো মনে হয় না ব্যবসা বাণিজ্যের জন্য এসেছে। তখন উনি কৌতূহলী হয়ে তাকে প্রশ্ন করেন যে আপনার বাড়ি কোথায়, কার কাছে এসেছেন, কি করেন আপনি। তো উনি ইশারা ইঙ্গিতে বুঝাই দেয় যে উনি কথা বলতে পারেন, বোবা। ওই সময় নাকি চুয়াডাঙ্গা থেকে একটি মেল ট্রেন বা শাটল ট্রেন, এরকম কিছু একটা ট্রেন ছেড়ে আসতো। আবার ওই ট্রেনটি সন্ধ্যার পর আবার চুয়াডাঙ্গার দিকে যাত্রা শুরু করত। তো ওই লোকটি ইশারা ইঙ্গিতে তাকে বোঝায় যে তিনি ওই ট্রেনে এসেছেন দূর থেকে। তো এরকম বুঝান, আসলে এক্স্যাক্ট কোন জায়গা থেকে এসেছেন তিনি তো আসলে ওইভাবে যেহেতু কথা বলতে পারতেন না, তিনি তো বললেননি। তো ঘটনা এই পর্যন্তই প্রথমত। তো যেদিন মোটামুটি উনি ওই যে ইশারা করে ওই লোকটি রসুমিয়াকে বলে যে সে কোথা থেকে এসেছে, ওই দিন যখন ট্রেনটা আসে, ওই দিন ট্রেন আসতে আবার একটু দেরি হয়ে গিয়েছিল। নর্মালি সন্ধ্যার আগেই নাকি চলে আসতো ওই সময় ট্রেনগুলো, কিন্তু ওই সময় ট্রেন বলতে ওই চুয়াডাঙ্গার যে ট্রেনটি আর কি সন্ধ্যার আগে চলে আসতো। সন্ধ্যার পরে মোটামুটি আধা ঘন্টা, এক ঘন্টার মতো পরে আবার রওনা দিত। তো তখন ওখানে উনি যখন ট্রেনটা এসেছে, আসার পরে মাল আনলোড হওয়া শুরু হয়েছে, তখন হঠাৎ করে চিৎকার চেঁচামেচি শোনা যায়। তো রসুমিয়া যদিও তখন কাঁধে করে মাল টেনে নিয়ে যাচ্ছিলেন আর এক জায়গায়। তো উনি শুনছিলেন যে এই রেলে কেটে মরেছে। তো উনি আবার চিন্তা করেন যে কি ব্যাপার, কে মারা গেল। তো উনি মালটা জায়গা মতো রেখে আবার দেখতে আসেন যে আসলে কে অ্যাক্সিডেন্ট করে মারা গেল, পরিচিত কেউ কিনা, কারণ তার এলাকার লোক তো হতে পারে। তিনি দেখেন ওই যে সেই লোকটি বোবা, তার সাথে ইশারা ইঙ্গিতে কিছু সময় কথা বলেছিল এবং যাকে তিনি কয়েকদিন ধরে রেল স্টেশনে দেখেছেন। তো তার তো খুবই মায়া লাগে। আর তিনি খুব পরোপকারী একজন মানুষ ছিলেন এই রসুমিয়া। তো উনি আবার বিভিন্ন মানুষ মারা গেলে তার গোসল, দাফন কাফনে হেল্প করতেন, কবর খুঁড়তে সহযোগিতা করতেন। যেহেতু উনি এই বিষয়টা উনি ভালো লাগা থেকেই করতেন, টাকা পয়সার জন্য না। তো উনি ওই লাশ কেটে গেছিল, লাশ একত্র করার পর সেখানে পুলিশ আসে।
পুলিশ আসার পর এই লাশটি বলা হয় যে এটা পোস্টমর্টেম করতে হবে। আর ওই সময় পোস্টমর্টেম করার জন্য উপযুক্ত একটা জায়গায় ছিল শুধু, সেটি হচ্ছে ফরিদপুর। ফরিদপুর নিয়ে যেতে হবে। তো তখন কে যাবে সাথে? পুলিশ বলে যে এটা তো এর কোনো মানে বেওয়ারিশ লাশ হয়ে যাচ্ছে, কোনো ঠিকানা পাওয়া যায় না তার পকেট থেকে। তখন ওই পুলিশের সাথে ওই রসু মিয়া বলে যে আমি যাবো সাথে, কারণ এনার সাথে আমার একটু ইশারা ইঙ্গিতে কথা হয়েছে, তো ওনার যাবতীয় বিষয়গুলো আমি দেখব। তখন ঠিক আছে চলেন আপনি। তার সাথে যাই, লাস্ট পোস্টমর্টেম করা হয়। তার কাছে কোনো ঠিকানা পাওয়া যায়নি, তবে একটা ছবি পাওয়া গিয়েছিল। ওই ছবিতে ওই রসু মিয়া দেখে ওই ব্যক্তির ওই পরিবারের সাথে তার ছবি আছে, সাদা কালো একটা ছবি। তো যাই হোক, ছবিটা রসু মিয়া তার কাছে রেখেছিল। তো তখন মূলত আসলে পুলিশ এই ছবিটি ওইভাবে হয়তো বা পাইনি। রসু মিয়া দেখেছিল যে পড়ে আছে, লাশ যখন ওই যে পড়েছিল রেল লাইনের পাশে, তখন রসু মিয়াটা তুলে রেখেছিল। পরে বিভিন্ন ব্যস্ততায় সে আসলে পুলিশকে এভাবে দেয়নি বা দিতে পারিনি, আমি ঠিক জানি না। যাই হোক, পোস্টমর্টম শেষে তাকে দাফন কাফন করা হয় নিয়ম অনুযায়ী। তাকে কবর দেয়া হয়, কারণ তাকে দেখে বোঝা যাচ্ছে তিনি মুসলিম। তো তাকে মুসলমান রীতিনীতি অনুযায়ী তাকে দাফন কাফন করা হয়। মোটামুটি এরপরে সপ্তাহখানেক ভালোই চলে যায়, কোনো আপাতত কোনো সমস্যা ওই সময় দেখা যায়নি। মৃত্যুর সপ্তাহখানেক পর থেকেই শুরু হয় সমস্যা। রসু মিয়া যখন রাতের বেলা ওই কুলির কাজ শেষ করে, বিশেষ করে রাত্রে যে সন্ধ্যার পরে যে ট্রেনটা আছে ওইটাই শেষ ট্রেন ছিল ওই সময়, ওটা যখন চলে যেত তার কোনো কাজ থাকতো না, তখন সে বাড়ি চলে যেত। বাড়ির পাশের কোন একটা গ্রামে ছিল, এক্স্যাক্ট কোন গ্রামটা এটা আমি আসলে ওইভাবে পাইনি বা এখন মনেও নেই আর কি। তো তখন উনি চলে যান ওনার বাড়িতে। বাড়িতে চলে যাওয়ার পর মানে বাড়ির হয়তো বা উনি কোনো কারণে বাসা থেকে বের হয়েছেন, আবার তারপর আবার বাড়ির দিকে যখন ফিরছেন, হঠাৎ করে দূরে একজন মানুষকে বা মানুষের অবয়ব তিনি দেখতে পান। তিনি এই বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছিলেন যে স্বাভাবিকভাবে এরকম আসা যাওয়া মানুষ করে, কিন্তু তিনি দেখছিলেন যে ওই অবয়বটি ঠায় দাঁড়িয়ে আছে, নড়াচড়া করে না, মূর্তির মতো। তিনি প্রথম দিন এইটার আর পাত্তা দেননি, উনি ওনার বাসায় চলে গেছেন। পরের দিন সন্ধ্যার পরে একই অবস্থা, দেখেন যে একজন দাঁড়িয়ে আছে, স্বাভাবিক, মানে কোনো অস্বাভাবিক কিছু না, জাস্ট দাঁড়িয়ে আছে। এইভাবে তিনি টানা এই অবয়বটাকে দেখতে থাকেন। তো একদিন চিন্তা করেন যে এনার সাথে কথা বলবেন, যেটা কে রে, প্রতিদিন দাঁড়িয়ে থাকে এরকম। তো আর এই বিষয়টি যে প্রতিদিন একজনকে দাঁড়িয়ে থাকে, এটা কাউকে উনি শেয়ারও করেনি। এই কারণে শেয়ার করেনি যেটা একদম স্বাভাবিক বিষয়, এটা কার সাথে কি বলবো, রাস্তাঘাটে তো কত মানুষের এরকম দেখা যায়, সব কথাই কি পরিবারে শেয়ার করতে হবে? তো এই চিন্তা করে উনি আর বলেনি। তো একদিন উনি চিন্তা করে যে এর সাথে কথা বলবে, কে প্রতিদিন দেখি। তো একদিন সন্ধ্যার পরে হেঁটে যাচ্ছে, ওই দিন উনি আবার একটা মজার বিষয় হলো, এবং মজার প্রায় অদ্ভুত ব্যাপার, সেটা হলো উনি যদি একা না হেঁটে ওনার সাথে আরো লোক থাকতো তখন কিন্তু তাকে দেখতো না। উনি শুধু একা একা যখন চলতো তখনই দেখতো। তো উনি ওই দিন চিন্তা করছে একে ডাক দিব, কথা বলবো। তো উনি প্রথম দিন ডাক দেয়, মানে প্রথম দিন বলতে উনি প্রথম যখন ডাক দেওয়ার মানে ইচ্ছা পোষণ করে আর কি। তো ডাক দেয়, দেখা যায় সে কাছে আসতে চায় না। তো পরের দিন আবার দেখে সে দাঁড়িয়ে আছে একই রকম ভাবে। ওই দিনও রসু মিয়া একা ছিল, ডাক দেয়, আসে না। তো রসু মিয়া বিরক্ত হয় যে কি ব্যাপার, এর লোকরে এত ডাকাডাকি করি, 2 দিন ডাক দিলাম আসলো না, কি চায় আমার কাছে।
নাকি এমনিতেই দাঁড়িয়ে থাকে, নাকি আমার চোখের মানে ভুল হচ্ছে দেখা। তো যাই হোক, তৃতীয় দিন রসু মিয়া সে যখন ডাকে তখন ওই অবয়বটি আস্তে আস্তে হেঁটে হেঁটে কাছে আসে। কিন্তু কাছে আসা মাত্রই রসু মিয়া প্রচন্ড ভয় পায়, কারণ সে দেখতে পায় এটি আর কেউ নয়, ওই যে কিছুদিন আগে রেলে কেটে যে বোবা লোকটি মারা গিয়েছিল, এটি হচ্ছে সে এখানে কিভাবে আসলো? তাকে তো সে নিজের হাতে গোসল দিয়েছে। সে যখন রেলে কেটে গিয়েছিল তার ডেড বডির কয়েক টুকরো অংশ সে নিজে একত্র করেছে, পুলিশের কাছ থেকে লাশ বুঝে নিয়েছে, পুলিশ বেওয়ারিশ হিসাবে তার কাছে বুঝিয়ে দিয়েছে, পরে লাশ দাফন করেছে। এটা তো ফেরত আসার কোনো সম্ভাবনাই নেই। ওই দিন রসু মিয়া এক দৌড়ে বাড়ি চলে যান। বাড়ি চলে যাওয়ার পর সবাইকে বলেন এই ঘটনা। তখন বাসা থেকে যে দোয়া জানতো তাকে ঝাড়ফুঁক করা হয়েছে। এরপরে কয়েকদিন আবার রসু মিয়া তাকে দেখেনি। তারপরে আবার সেই একই ঘটনা ঘটতে শুরু করে। সে তাকে দেখতে থাকে। এবার আর আড়ালে থাকে না, এবার একটু এগিয়ে আসে, মানে বোঝা যায়। তো রসু মিয়া শুরুর দিকে অনেক ঝাড়ফুঁক করেছে, অনেককে দেখিয়েছে, মানে হুজুর যারা দোয়া তাবিজ দিয়েছে, কিন্তু কোনো কাজ হতো না। রসু মিয়া দেখতো। তো আপাতত দৃষ্টিতে মনে হতে পারে তার হ্যালুসিনেশন হচ্ছে, এটা একটা মানসিক রোগ যে তাকে যে দেখছে। রসু মিয়ার বক্তব্য অনুযায়ী ওই অবয়বটি রসু মিয়াকে কিছু বলতে চায়, মনে হচ্ছে যে সে কিছু বলতে চায়, কিন্তু কি বলবে সেটা কিন্তু রসু মিয়া বুঝতে পারে না। কারণ জীবিত অবস্থায় ওই ব্যক্তিটি ছিল বোবা। তো মৃত্যুর পরে সে যাকে দেখছে সে ওই বোবার মতোই আচরণ করছে। তো রসু মিয়া একই ভাবের সন্ধ্যার পরে এই অবয়বটি দেখতে দেখতে, দীর্ঘ সময় ধরে দেখতে দেখতে একটা সময় সে আর ভয় পায় না। এই বিষয়টার সাথে সে অভ্যস্ত হয়ে যায়। সে আর মানে এটাকে ভয় পাওয়া শুরু, মানে আগে যে ভয় পেত সে ভয় পায় না, এবং স্বাভাবিকভাবে নিয়েছে যে এরকম রাস্তাঘাটে হাঁটতে থাকলে এই অবয়বটির সাথে দেখা হবে। ওই অবয়বটির দেখে মানে দীর্ঘ সময় ধরে যখন এরকম চলছিল, আর ওই ডেড বডির কাছ থেকে একটা ছবি পেয়েছিল। এই ছবিটার কথা রসু মিয়া ভুলেই গিয়েছিল, ঘরের কোথায় রেখেছে কি না কি এটা তার মনেই ছিল না। একদিন ওই রসু মিয়া এটা কিন্তু বহুদিন হয়ে গেছে, এর মাঝখানে চলে গেছে প্রায় 19 বছর। কারণ ওই লোকটা মারা গিয়েছিল 1978 সালে, আর পরবর্তীতে 1998 সালের দিকে 20 বছর হবে, 1998 সালের দিকে এইভাবে কিন্তু 20 বছর চলে গেছে। আর উনি বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন, তো আর কোনোই করে নাই। 20 বছর হয়ে গেছে, তখন ওই রসু মিয়ার মেয়ের বিয়ে হবে। ওই মেয়ের বিয়ের কারণে ওই ঘর বাড়ি ঠিকঠাক করতে হবে, তখন অনেক পুরাতন জিনিসপত্র বের হয়ে পড়ে যে সেগুলো ফেলে দেওয়া হবে। এর মধ্যে সেই ছবিটি পাওয়া যায়। তো ওই ছবিটি পাওয়ার পর ওই রসু মিয়াকে তারা দেয়, পরিবারের সদস্যরা, এই দেখো সেই ছবি, মানে কোত্থেকে এই যে ছবি নিয়ে আসছিল, ওই বিষয়টা কিন্তু রসু মিয়া ওইভাবে কাউকে বলেনি পরিবারের সদস্যরা, বললেও তারা ভুলে গেছে বা চিন্তা করছে হারিয়ে গেছে সেই ছবি। তো সেই ছবিটি কোনো কারণে বের হয়ে আসে, তখন রসু মিয়ার মনে পড়ে এই ছবিটা তো আছে, তাহলে এই অবয়বটি কিছু আমাকে বলতে চায়, মনে হয় কি বলতে চায়। তো রসু মিয়া তখন সিদ্ধান্ত নেয়, যে এমন একটা সিদ্ধান্ত নেয়, আসলে এই সিদ্ধান্তের কোনো আগা মাথা মানে বের করা খুব কঠিন। কারণ রসু মিয়া সিদ্ধান্ত নেয় যে এই যে ডেড বডি যেটা সে পেয়েছিল আর যে জীবিত অবস্থায় মানুষটাকে দেখেছিল, এর বাড়ি আসলে কোথায় এটি সে খোঁজার চেষ্টা করবে। কারণ 1978 সালে তখন তো এরকম পেপার পত্রিকারও এত বেশি ছিল না, আর এরকম মোবাইল ফোন টেলিফোন ছিল, কিন্তু তখন তো এই পর্যায়ের যোগাযোগ ব্যবস্থা তখন ছিল না। তখন
উনি সিদ্ধান্ত নেয় যে ওই ট্রেনটি আসতো চুয়াডাঙ্গা থেকে, উনি সরাসরি চুয়াডাঙ্গাতে যাবে। হয়তোবা সেখানে কিছু লোক পাওয়া গেলেও যেতে পারে, হয়তোবা এই লোকটাকে সে চেনে। আর ছবি এতদিনে বেশ ঝাপসা হয়ে গেছে, মানুষ চিনবে কিনা, তখন যদি এই সিদ্ধান্ত নিত তখন হতো। কিন্তু তখন সে দিনমজুর, এখন অবস্থা কিছুটা ভালো, তখন তো কাজকাম বাদ দিয়ে আসলে মানুষকে খোঁজা তার পক্ষে সম্ভব ছিল না। এই কারণে সে আসলে যায়নি। তো উনি খোঁজার জন্য মনস্থির করেন। অনেকেই বলছে যে এটা পাওয়া যাবে না, এই বুড়া বয়সে এসে তুমি আবার এইগুলা করতে যাচ্ছ কেন, কিন্তু তারপরেও উনি সিদ্ধান্ত নেন যে উনি যাবেন। তো উনি সত্যি যান, চুয়াডাঙ্গাতে যান। চুয়াডাঙ্গাতে যাওয়ার পর উনি রেল স্টেশন থেকে নামার পর একটু একটু যেখানে লোকালয় আছে সেখানে যাওয়ার পরে ওই ছবিটি দেখানোর প্রবীণ কয়েকজনকে দেখানোর সাথে সাথে তারা চিনতে পারে, তার নামও বলে দেয়। কিন্তু আমি প্রিয় লিসেনার্স, আমি নামটা বলতে পারছি না, কারণ আমি নামটা শুনিই নেই, যখন আমি বলতে পারছি না। ওই নামও বলে দেয়, তো এবং তার বাড়ি কোথায় সেটাও বলে দেয়। তো বাড়িটা খুব বেশি দূরে না, কাছেই। বলে যে তো অনেকদিন আগে হারাই গেছিল, পরিবারের লোকজন তো অনেক খুঁজেছে তাকে, কিন্তু পায়নি, ধরে নিচে সে মারাই গেছে, অথবা ধরে নিচে সে হয়তো অন্য কোথাও গিয়ে বিয়ে শাদী করছে। কিন্তু লোকটা বোবা ছিল, এটা সত্য, এলাকার লোকজন বলে। তো এলাকার লোকজন তাকে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর দেখা যায় তার সন্তানাদি আছে, অনেক বড় হয়ে গেছে তারা। তখন রুসু মিয়া তার পরিচয় দেয় ওই পরিবারের সদস্যদের কাছে, তার স্ত্রী তখন জীবিত ছিল, বলে যে আসলে কি ঘটেছিল তার সাথে। পরিবারের সদস্যরা বলে যে দাম্পত্য কলহের কারণে তিনি তো কথা বলতে পারতেন না, কিন্তু অনেকেই তার সাথে একটু আচরণ খারাপ করতো। তার ওয়াইফও তার স্বামী বোবা দেখে আচরণ অনেক সময় ভালো করতো না, এটা দাম্পত্য কলহ হতো, কারণ সে তো আর কথা বলতে পারতো না, সে খালি শুনতো। একদিন মন খারাপ করে সে বাড়ি থেকে বের হয়ে যায়, কিন্তু আর ফেরত আসেনি। তো রুসু মিয়া বলছিল যে সর্বশেষ তার সাথে যেদিন তার কথা হয়েছিল ইশারায়, তখন নাকি ওই লোকটি ইশারায় বলার চেষ্টা করেছিল যে আজ রাতেই সে ফিরে যাবে, কিন্তু ওই সন্ধ্যাতেই সে রেলে কাটা পড়ে। হয়তোবা উনি কোনো কারণে রেল ওই সময় পার হচ্ছিলেন, বা ট্রেন আসছে, উনি হয়তোবা রেলের ওই পাশে গিয়েছিলেন, আবার ব্যাক করে আসে, যে অনেক কি যে হয়েছিল সেটা আমরা কেউ বলতে পারি না। তো তখন আর ওনার ফেরা হয়নি, কারণ রেলে কেটে মারা গিয়েছিলেন। তো ওনার আর বাড়িতে ফিরে আসা হয়নি। উনি সমাহিত হয়েছিলেন রাজবাড়ির গোয়ালন্দার কোন এক কবরস্থানে। কোন কবরস্থান সেটা আমি জানি না, প্রিয় লিসেনার্স। তো পরিবারের সদস্যরা এত বছর পর তাদের নিকটজনের পরিণতির কথা জানতে পেরে খুবই কান্নাকাটি করেন। হয়তোবা তারা আশা করেছিলেন কোনো একদিন তিনি ফিরে আসবেন, কিন্তু এত 20 বছর পর জানতে পারেন তিনি আর কখনোই ফেরত আসবেন না। তো যাই হোক, রুসু মিয়া তাদের কাছ থেকে বিদায় নেন। সেই লোকগুলো, ওই পরিবার সদস্যরাও তাকে যথেষ্ট সম্মান করে, আদর আপ্যায়ন করে, এবং ওই পরিবারের সদস্যরাও কেউ কেউ এসেছিল নাকি তার সাথে তার বাবার কবরটা দেখার জন্য। কিন্তু কবর অনেক বছর তো হয়ে গেছে, 20 বছর, ওই কবর ভেঙে গেছে। আর ওই অঞ্চলে প্রচুর বন্যা হতো, কবর ভেঙে গেছে। কবর কোথায় হয়েছিল এরকম একটা জায়গা তাকে দেখিয়ে দিয়েছিল আর কি, ওই পরিবারের সদস্যদেরকে, রুসু মিয়া। তো যাই হোক, প্রিয় লিসেনার্স, এরপর থেকে আরো একটি ঘটনা ঘটা শুরু করে, কারণ রুসু মিয়া মাঝে মাঝেই তাকে দেখতো, এটা আপনারা জানেন। এই ঘটনার পর থেকে রুসু মিয়া তাকে আবারও দেখা শুরু করে, কিন্তু এবার ভিন্নভাবে। এবার দেখে যে ওই অবয়বটি রুসু মিয়ার কাছাকাছি এসেছে, আরো বেশি কাছে এসেছে, এবং এখন সে কিছু বলতে চায়, বিষয়টা এরকম না, এখন সে রুসু মিয়ার দিকে তাকিয়ে হাসে। খুবই আমরা অশরীরী বা এরকম প্যারানর্মাল কোনো অবয়বের হাসিটা কি এমন হয়, অনেক ভয়ানক হয়। আমরা বলি যে কি ভয়ঙ্কর ভাবে হাসি দিয়েছে, কিন্তু আসলে তা নয়। যে এমন একটা হাসি মনে হচ্ছে একটা স্বর্গীয় হাসি, এটা রুসু মিয়া দেখতো। তার মানে হচ্ছে ওই ব্যক্তির রূপধারী ওই
জিনই বলবো, কারণ মানুষ মৃত্যুর পরে ফেরত আসে না, সে হয়তো খুব খুশি হয়েছে রসু মিয়ার কাজে, যার কারণে রসু মিয়া যাকে দেখতো সে হাসছে, এবং খুবই একটা অমায়িক হাসি, স্বর্গীয় হাসি। তো রসু মিয়া যতদিন জীবিত ছিলেন তিনি নাকি ওই হাসিটা দেখেছেন, বিভিন্ন সময় দেখতেন, কিন্তু সে কখনো কথা বলতো না তার সাথে, কখনো কথা হয়নি তার সাথে, ওই অবয়বটির সাথে। রসু মিয়া উনি মারা গিয়েছেন, উনি মারা যান, উনি মারা গিয়েছিলেন ওই 98 সালের ওই সময়ই বলা চলে। ওই খুব বেশি দিন হয়নি, মানে এই ঘটনার পরে খুব বেশি দিন মাঝে, 98 সালে একটা বন্যা হয়েছিল, বন্যাজনিত কারণে ওই ডায়রিয়া হয়েছিল, উনি মূলত ওই ডায়রিয়াতে মারা গিয়েছিলেন। বন্যার পরে অনেক সময় অনেক ধরনের রোগের প্রাদুর্ভাব হয় না, এই আর কি। তা ওই পরিবারের একটাই, মানে রসু মিয়ার পরিবারের একটাই কথা, উনি মৃত্যুর অল্প কিছুদিন আগে হলেও ওই ব্যক্তির পরিচয় উনি বের করতে পেরেছেন। এটা আল্লাহর অশেষ মেহেরবানি এবং অনুগ্রহ। তাছাড়া এরকম ভাবে মানুষকে খোঁজা, এত বছর আগের মানুষকে একটা ছবি দিয়ে খোঁজা, ঝাপসা ছবি দিয়ে খোঁজা, তারপর চুয়াডাঙ্গা না হয়ে অন্য কোনো স্টেশনেরও হতে পারতো, অন্য কোনো জায়গারও হতে পারতো, তিনি এরকম একটা দুঃসাহসী কাজ ওই বয়সে উনি শুরু করেছিলেন, যে আল্লাহর রহমতে উনি পেয়েছিলেন। আর মৃত্যুর আগে অন্তত ওই পরিবারের সদস্যদের কাছে এই ব্যক্তির সাথে কি হয়েছিল তা তিনি জানাতে পেরেছিলেন, এবং ওই পরিবারের সদস্যরাও অন্তত নির্দিষ্ট করে কবর শনাক্ত করতে না পারলেও তার নিকট আত্মীয় কোথায় শায়িত আছে সেটা অন্তত নির্ণয় করতে পেরেছিল, যে কোন জায়গার মধ্যে শায়িত আছে। তারা অন্তত সেই কবরের কাছে এসে দুফোঁটা চোখের পানি ফেলার জায়গা পেয়েছিল। প্রিয় লিসেনার্স, এই ঘটনা কতটুকু ভয়ানক আমি বলতে পারি না, হয়তোবা আপনাদের ভালো লাগেনি বা কারো কারো ভালো লেগেছে। তো আসলে মানুষ বাড়ি থেকে বের হয়ে যায়, আমরা যখন বের হই আমরা জানি না আর কখনো ফেরত আসবো কিনা, বা আমরা হারিয়ে যেতে পারি চিরতরে, আমাদের লাশও খুঁজে নাও পাওয়া যেতে পারে, এমনও কিন্তু হতে পারে। তো প্রিয় লিসেনার্স, এমন একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করব ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। প্রিয় লিসেনার্স, আমাদের শনিবারের রিমেম্বারিং স্টোরিজের আজকের এপিসোডের এই ঘটনায় এখন যে ঘটনাটি আমি শেয়ার করব, ঘটনাটি আমি অনেকদিন আগে রেডিও ফুর্তিতে রাসেল ভাইয়ের মাধ্যমে আমি শেয়ার করেছিলাম। ঘটনাটি ছোট বাট বেশ ভয়ানক। প্রিয় লিসেনার্স, ঘটনাটি যেখানে ঘটেছিল এটি আমার যে জেলা, রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ঘটে যাওয়া কোন একটি গ্রামে এই বিষয়টি। তো ঘটনাটির সময়কাল অবশ্য অনেক আগের, 1968 সাল। এই কারণে এই ঘটনাটি আমি যে এই যে রেকর্ড করছি, আমি এটার কিন্তু সত্যতা, মানে আদৌ ওই সময় যে আমি যাদের কাছ থেকে ঘটনা শেয়ার করে মানে শুনেছিলাম তাদের সাথে অধিকাংশ ক্ষেত্রে তাদের সাথে আমি যোগাযোগ করতে পারি না, কারণ এরপরে আমার মোবাইল ফোন চেঞ্জ হয়েছে, অনেকের ফোন নাম্বার হারিয়ে গেছে, ফেসবুকে তাদের সাথে কানেক্টেড নেই আমি, অনেকেরই গ্রামে বাড়ি, তাদের সাথে তারা ফেসবুক চালান না, যার কারণে ফেসবুকে তাদের নাম সার্চ করে আমি তাদেরকে পাই না, কখনো কখনো কাউকে পাই, তবে সিংহভাগই পাই না। যার কারণে এই রিমেম্বারিং স্টোরিজগুলো নতুন করে রেকর্ডের ক্ষেত্রে আমি খুব একটা জটিলতায় পড়ি, সেটা নতুন করে ওই ঘটনাটার সত্যতা ওই সময় যেভাবে শুনেছিলাম সেটা মানে আবার নতুন করে তাদের কাছ থেকে তথ্য কালেক্ট করার জন্য অনেক বিষয় আমি পাই না আর কি। তো যাই হোক প্রিয় লিসেনার্স, মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি 1968 সালে ঘটেছিল, আর এই ঘটনাটি মূলত পানের বরজকে কেন্দ্র করে। আমাদের অত্র এলাকায় ওই সময়টাতে অনেক ভালো মানের পান উৎপাদিত হতো এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় সেটি যেত। তো পানের বরজ রাতের বেলা পাহারা দিতে হয়, কারণ অনেক সময় শেয়াল ঢুকে পড়ে পানের বরজের মধ্যে। আর আপনারা যারা পানের বরজ দেখেছেন তারা দেখেছেন যে পানের বরজের চারদিকে ঘেরা থাকে, উপরেও ঘেরা থাকে, মানে একটা ছায়াযুক্ত জায়গায় পান গাছ হয়।
পান গাছ যেই জায়গাটার মধ্যে হয়ে থাকে, এই জায়গাটাকে আমরা আমাদের এলাকায় বরজ বলি। আমি জানি না আপনাদের অন্য এলাকায় কি বলে, ভিন্ন ভিন্ন নামে হয়তো বা কেউ এটা ডাকতে পারে, আমার জানা নেই। তো একবার কিছু লোকরা, মানে তারা তো রেগুলার পানের বরজ পাহারা দিত। তো একদিন দেখা গেল সকালবেলা কোনো একটা পানের বরজের ভেতরে মনে হলো শেয়াল ঢুকেছে, এবং শেয়াল ঢুকে বেশ তছনছ করেছে ওই পানের বরজটি। এখন যার পানের বরজ নষ্ট হয়েছে তিনি তো খুব ক্ষতিগ্রস্ত হয়েছেন, স্বাভাবিক। তো তিনি চিন্তা করলেন যে এত বড় ক্ষতি হয়ে গেল, কিন্তু ক্ষতির বিষয়টি দেখে যে যার আর কি ক্ষতি হয়েছিল তিনি বললেন যে শেয়াল আসলে তো শিয়াল আসলে তো আসলে এমনটা হওয়ার কথা নয়, আর যেভাবে তছনছ হয়েছে এটা তো মনে হচ্ছে না শেয়াল করেছে, তাহলে কি হতে পারে? এখন যাই হোক, কি আর করা, হয়ে তো গেছে। আর মানুষ যদি কেউ করেও থাকে তাকে তো এখন ধরা যাচ্ছে না, কেউ তো দেখেনি। পরের দিন দেখা গেল আরো একটি পানের বরজে একই ঘটনা। কি হয়েছে? সেখানেও একই রকম ভাবে তছনছ করা হয়েছে, কিন্তু দেখে মনে হচ্ছে এটি কোনো মানুষের কাজ, কোনো শেয়াল কুকুরের কাজ নয়। কারণ হলো, শেয়াল কুকুর যদি ঢুকতো, ঢোকার সময় কোনো একটা জায়গা একটু বেশি ফাঁকা হয়ে থাকতো, মানে তারা এমনভাবে পানের বরজটি তৈরি করত যেখান দিয়ে কোনো শেয়াল কুকুর ঢুকতে না পারে। কিন্তু এরকম ঢোকার কোনো আলামত দেখা যাচ্ছে না, পায়ের কোনো ছাপ ওরকম দেখা যাচ্ছে না, মানে শেয়াল কুকুরের, কিন্তু তছনছ করা হচ্ছে। তাহলে এটা কে করে? তাহলে নিশ্চয়ই পানের বরজে ঢোকার জন্য যে একটা ছোট্ট করে গেট তৈরি করা হয়, ওই গেট দিয়ে মানুষ ঢোকে, তাছাড়া তো এরকমটা হওয়ার কথা নয়। এটা কিন্তু একটা লজিক্যাল কথা, প্রিয় লিসেনার্স। তারা চিন্তা করে যেহেতু মানুষই এই অপকর্মটা করতেছে, তাহলে একটু ধরি। তো তারা কিন্তু পাহারা বসায়, আগে থেকে তো পাহারা দিতই, যার যার পানের বরজ সে পাহারা দিত, কিন্তু এবারের পাহারার ধরনটা ভিন্ন। এবার 7-8 জন মানুষ মিলে একসাথে পাহারা দিত, হাতে লাঠি সোটা নিয়ে। তো প্রথম 3-4 দিন পাহারা দেয়, কিচ্ছু ধরা পড়ে না। কিন্তু সমস্যা যেটা হয়, পাহারা দিলেও ওই প্রতিদিনই কোনো না কোনো পাড়ের বরজে এরকম সমস্যা হচ্ছিল। পাহারা দেয় তারপরও ওনারা মিটিং এ বসে যে এটা কি করছে, তাহলে আমরা পাহারা দিচ্ছি, আমাদের নিশ্চয়ই এমন হচ্ছে যে পাহারা দিতে দিতে এমন একটা জায়গায় সবাই একসাথে চলে যায়, অপর সাইড ফাঁকা হয়ে যায়, তখন হয়তো এই ঘটনা ঘটে। কারণ তাদের আবার ওইটা ঘুরে আসতে তো সময় লাগবে, আর পানের বরজ হয়তো বা একসাথে 7-8টা বরজ আছে, আবার অনেক দূরে আর একটা আছে, নিশ্চয়ই অনেক দূরেরটা যখন ভাড়া দিয়ে পাশে চলে আসে তখন ওইটাই সমস্যা হয়। এরকম তারা চিন্তা করছে। এই চিন্তা করে বলা হলো পাহারা বাড়ানো হবে, আর এখন থেকে এইভাবে মানে 7-8 জন একসাথে না, প্রয়োজনে 2 জন করে, কিন্তু আরো অনেকে এখানে ইনভলভ করানো হবে, যাতে করে মানে অল্প সময়ের মধ্যেই আবার ঘুরে ওই জায়গাতে পাহারায় যাওয়া যায় যেখান থেকে একবার পাহারা দিয়ে ফেরত আসা হয়েছিল। তো ভালো কথা, সবাই কিছু মানে চাঁদা বেশি দিয়ে, কারণ পাহারাদারদেরকে একটু খরচ তো দিতে হবে কম বেশি হালকা পাতলা, তো তারা সবাই মিলে একটু চাঁদা উঠিয়ে আরো লোকদেরকে নিয়োগ করার ব্যবস্থা করে। আর তাদের নিজেদেরও সেটা নিজ উদ্যোগেই মানে স্বেচ্ছাশ্রমেরও প্রয়োজন ছিল, কারণ তাদের নিজেদেরও ব্যবসা বাণিজ্য রয়েছে এই পানকে কেন্দ্র করে। তো পাহারা শুরু হয়, এর মধ্যে ঘটে যায় একটি ভয়ানক ঘটনা। 2 জনের দলের একটি মানে টিম আর কি, তারা পাহারা দিচ্ছিল, এবং পাহারা দিয়ে তাদের অন্যান্য টিমের সাথে দেখা হচ্ছিল, কথাবার্তা হচ্ছিল। তো এর মধ্যে একজনের হাতে আবার হ্যাসাক লাইট ছিল। আপনারা হ্যাসাক লাইট নিশ্চয়ই দেখেছেন, আগে কিন্তু এই হ্যাসাক বাতিগুলো ছিল, মানে অনেক আলো হতো এবং শো শো শব্দ হতো, এটা জ্বালাতেও সময় লাগতো,
বেশ সময়। তো একজনের হাতে হেসাক বাতি ছিল, মানে অনেক দূর আলোকিত হয়ে যাচ্ছিল সে হেসাক বাতিতে। তো উনি একটি পানির বরজের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে ভিতরে খচখচ শব্দ শোনে। তো ওরা সন্দেহ হয় যে কি রে, খচখচ শব্দ কিসের। তখন ওনার সাথে যে ছিল, যে মনে হচ্ছে এমনিতেই, কই আমি তো কিছু শুনি না। কয় না, আমি তো শুনলাম খচখচ শব্দ। বলে তাহলে এক কাজ করো, তুমি যাও ওই পানির বরজের ভিতরে দেখে আসো। বলে হ্যাঁ তাই দেখেই আসি যে কি ওখানে। মানে উনি কিন্তু আসলে ওইভাবে চিন্তা করে নাই যে এইখানে উনি ভয়ানক কিছু দেখতে পাবেন। উনি মনে করছে যে দেখে আসি, আবার শিয়াল টিয়াল কি না, বা আসলে কি সমস্যা, মানে ওই রকম প্যারানর্মাল কি কোনো জিনিস চিন্তা করে, মানে উনি চিন্তা করেন নাই আর কি। বড়জন মানুষই হবে, লাঠি দিয়ে মারবেন এক বাড়ি যদি মানুষ হয়, এরকমই চিন্তা করেছেন যে প্রতিদিন এসে এরকম ঝামেলা করে এরা। তো উনি মানে একা একা গিয়েছেন, কারণ ওনার সাথে যিনি ছিলেন তিনি বিষয়টা আসলে গুরুত্ব দেননি। তিনি চিন্তা করেন যাও তুমি যাও একটু ভিতরে দেখে আবার চলে আসো তাড়াতাড়ি, মানে ওনার কাছে বিষয়টার গুরুত্ব অতটা ছিল না। তো উনি একাই যান। তো পানির বরজ যে যে দরজা রয়েছে, পানির বরজগুলো সাধারণত পাটখড়ির বেড়া দিয়ে করা হয়, উপরে নিচে আশেপাশে পাটখড়ির বেড়া সাধারণত আর কি। আর ওইটা ঢোকার জন্য একটা পাটখড়ি দিয়ে তৈরি করা দরজাও থাকে সাধারণত এই কারণে বলছি, অন্য কোথাও হয়তো বা অন্য ধরনের দরজা থাকলেও থাকতে পারে, আমার ঠিক জানা নেই। তো উনি ওই পাটখড়ির দরজা খুলে যেই না ভিতরে ঢুকেছেন, তখন ওই হেসাক বাতির আলোতে তো পুরো পানের বরজের ভেতরটা খুবই আলোকিত হয়ে গেছে, দিনের আলোর মতো। তখন ওই তীব্র আলোয় উনি দেখতে পান যে একজন ব্যক্তি পেছন ফিরে দাঁড়িয়ে আছে, মানে তাকে পেছন থেকে দেখছেন আর কি। দেখে একদম একজন স্বাভাবিক মানুষের মতো মনে হচ্ছে, স্বাভাবিক মানুষ, একটা শার্ট পরা, পুরাতন একটা শার্ট পরা, একটা পুরাতন লুঙ্গি পরা। তো মানে পেছন থেকে দেখে ওরকমটা মনে হচ্ছিল আর কি। তখন তো বলছে যে এই ব্যাটারে পাইছি, তো এই তো এই অপকর্মটা করে। তখন সে একটা গালি দিয়ে বলে, এই তুই কে রে, ঘরে দিকে তো চেহারা দেখা, তুই কে। প্রিয় লিসেনার, যখনই ওই লোকটি ঘুরে তাকিয়েছে, তখন প্রচন্ড ভয়ের একটা পরিবেশ সৃষ্টি হয়। কারণ হলো যিনি ঢুকেছেন আর কি, প্রিয় লিসেনার, সেখানে একটি বিষয় বলে রাখি, অনেকের নাম কিন্তু বলা যাচ্ছে না, কারণ অনেকের নাম জানিও না আসলে। তো যিনি মানে ঢুকেছিলেন, তিনি দেখেন যে সামনে যিনি দাঁড়িয়ে আছেন সেটা আসলে সে নিজেই। মানে যিনি সামনে দাঁড়িয়ে আছেন তার চেহারা একদম হুবহু যিনি ঢুকেছেন তার মতো, কিন্তু পার্থক্য কয়েকটি জায়গায়। যেটি হচ্ছে, পানের বরজের মধ্যে ঢোকার পরে যাকে দেখেছেন হুবহু তার নিজের মতো, তার মাথার উপর দেখা যাচ্ছে দুটো শিং দুটো অতটা বড় নয়, কিন্তু কানগুলো বেশ বড় বড়। কিন্তু শুরুতে ঢোকার পরে তো আসলে অতটা খেয়াল করেনি, একটা মানুষ চিন্তা করেছে, ওই চিন্তা করে তাকে গালিগালাজ করেছে, কান বড় না শিং আছে অতটা খেয়াল করেনি। কিন্তু যখন ঘুরে তাকিয়েছে এই বিষয়গুলো খেয়াল করেছে, যে তার কানগুলো স্বাভাবিক মানুষ থেকে আরো বড়, মাথার উপর ছোট ছোট দুটো শিং, আর চোখগুলো বেশ লাল, এবং তার চেহারা হুবহু তার নিজের মতো। এই দৃশ্য দেখার পর উনি প্রচন্ড জোরে এক চিৎকার দেন, চিৎকার দিয়ে ওখানে সেন্সলেস হয়ে যান। ওদিকে ওনার সাথে যিনি ছিলেন সে আবার দৌড়ে গিয়েছে, দৌড়ে সে কিছুই দেখে নাই। আর তাদের ওই চিৎকারে তো কাছাকাছি অন্য টিমের লোকেরাও ছিল, তারা চলে এসে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়, সেন্স ফেরানো হয়, বলা হয় কি হয়েছে। তখন সে সব ঘটনা খুলে বলে কি হয়েছে। তখন সবাই বলে যে ওইটা একটা মানুষই ছিল, তুমি মনে হয় দেখতে ভুল করছো। তখন সে কিন্তু সবাইকে ভালো করে বলে যে আসলে এটা মানুষ ছিল না, এটা এরকম ছিল, আমার মতো চেহারা একই কিভাবে হবে, আর কোনো মানুষের মাথার উপর কি শিং থাকে। যাই হোক, গ্রামের মানুষ তো তারা প্যারানর্মাল বিষয়গুলোতে খুবই বেশি
বিশ্বাস করে। আমরা দেখেছি এরকমটা গ্রামে সাধারণত হয়ে থাকে, কারণ তারা অনেক সহজ সরল হয়ে থাকেন। তো যেহেতু বিষয়টার কথা উঠেছেই, পাহাড় আবার বাড়িয়ে দেওয়া হলো এবং বলা হলো এখন থেকে কেউ এই ধরনের কোনো খসখস শব্দ বা কোনো কিছু হলে পারে বা কাউকে দেখলে একা যাবে না। কিন্তু সমস্যা হলো যে এই ঘটনা কিন্তু ঘটেই চলছিল, কারণ প্রতি রাতেই কোনো না কোনো পারের বলো যে সমস্যা দেখা দিচ্ছিল। আর যেই ব্যক্তিদের সাথেই ওই অবয়বটির দেখা হচ্ছিল, যেই ব্যক্তি তাকে দেখে সে তার চেহারার মতো করে দেখে। মানে মনে হলো যে আমি আফনান তাকে দেখছি, আমি দেখছি যে আমি আফনানই সেখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দুই কানটা বেশ স্বাভাবিক থেকে বড় এবং মাথার উপর ছোট দুটো শিং এবং চোখ দুগুলো লাল। পার্থক্য এখানে। আরো ভয়ানক বিষয় হলো, যে ব্যক্তি তাকে দেখা শুরু করত বা দেখা হয়েছে, সেই ব্যক্তি পরবর্তীতে সে অসুস্থ হয়ে যেত খুব, এবং মোটামুটি সপ্তাহখানেক বা সর্বোচ্চ এক মাসের মধ্যে বিভিন্ন রোগে ভুগে সে মারা যেত। এটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল। এখন ভয়ের কারণেই মারা যায় নাকি এমনি অন্য কারণে মারা যায়, এটা অনেক বিষয় হতে পারে, সায়েন্টিফিক ব্যাখ্যা হতে পারে, যে আসলে দেখে এতটাই ভয় পায় যে অসুস্থ হয়ে যায়, পরে মারা যায়, বা এরকম বিষয় হতে পারে। তো এরকম একটা আতঙ্ক সৃষ্টি হয়ে গেল গ্রামের মধ্যে। এখন আতঙ্কটা এমন পর্যায়ে গেল, কেউ আর রাতের বেলা পানের বরস পাহারা তো দেয়া তো দূরের কথা, কেউ বাড়ির থেকেই বের হয় না, এমনকি ওয়াশরুম থেকেও পারতপক্ষে কেউ বের হয় না। এমন একটা সিচুয়েশন হয়ে গেল। গ্রামের মানুষ একজন বুজুর্গ ব্যক্তির কাছে যান এই সমস্যার সমাধানের জন্য, যে আমরা কি করব। তখন বুজুর্গ ব্যক্তি কিছু সময় চুপ থেকে পরে বলেন যে আসলে এটা সমাধান অনেক কঠিন। কারণ হলো, তোমরা যাকে দেখছো একে বহু আগে আরেকজন বুজুর্গ ব্যক্তি তাকে বন্দি করে রেখেছিল, কারণ সে অত্যন্ত দুষ্টু প্রকৃতির একটি জিন, যে মানুষকে বিভিন্নভাবে বিরক্ত করত। আর ওর চেহারাটা এমন এক ধরনের চেহারা, অতটা ভয়ঙ্কর না হলেও যে ব্যক্তি তাকে দেখে সে ব্যক্তি এমন ভয় পায় যে যার ফলে সে অসুস্থ হয়ে মারা যায়। সুতরাং এর বিষয়ে আসলে করা অনেক কঠিন, কারণ সে অত্যন্ত দুষ্টু এবং শক্তিশালী এবং অনেক জাদুবিদ্যায় পারদর্শী। তো এর বিষয়ে কোনো সিদ্ধান্ত দেয়া বা কাজ করতে যাওয়াটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তারপরও চেষ্টা করে দেখা যেতে পারে, যেহেতু অনেক মানুষের ক্ষতি হচ্ছে, অনেক মানুষের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হচ্ছে, সুতরাং এই বিষয়টা সমাধান করা জরুরি। ওই হুজুর উনি নিজের মতো করে বেশ কিছু তদবির দেন, কিন্তু দেখা যাচ্ছে কয়েকদিন বা অল্প কিছুদিন বন্ধ থাকে, আবার মানে তার উপস্থিতি মানুষজন টের পায়। তো এইরকম চলতে থাকে, কি মানে বিষয়টা সমাধান হচ্ছিল না। সমাধান যখন হচ্ছিল না, শুধু হচ্ছিল না বিষয়টা এরকম নয়, মানে বিষয়টা আরো ভয়ানক হতে থাকে। সেটা কেমন? সেটি হচ্ছে যে গ্রামের ওয়াশরুমগুলো তো ঘরের বাইরে থাকে সাধারণত। তো দেখা যেত যে কোনো মানুষ যদি ওয়াশরুমে যেত, কখনো কখনো বাড়ির উঠোনের উপরে ওই অবয়বটার সাথে দেখা হয়ে যেত, যে বাড়ির উঠোনের উপর ঘুরছে, এবং যার সাথে দেখা হতো তার চেহারা আর ওই অবয়বটার চেহারা একই রকম দেখা যেত। তো যাই হোক, মানুষজন যখন অতিষ্ঠ হয়ে যায় তখন খুব নাম করা একজন পীর সাহেবের কাছে যায়। তো সঙ্গত কারণে আমি নাম বলছি না, সেখান থেকে একটা তদবির নিয়ে আসে। তো তদবির বিষয়টা এরকম দেয় আর কি, যে যিনি এটা দিয়েছিলেন তার শিষ্য বা তার মুরিদ বেশ কিছু শক্তিশালী ভালো জিন ছিল। তারা নাকি অনেক কষ্ট করে ওই জিনটাকে আবার আবদ্ধ করে কোনো না কোনো জায়গায় ফেলে দেয়। পরবর্তীতে ওই দুষ্টু জিনকে আর কখনো ওই এলাকায় দেখা যায়নি। তো আমি ঘটনাটা এভাবেই শুনেছিলাম।
আর বিষয়টি এভাবেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম যে কোন একজন বুজুর্গ ব্যক্তি আগেও তাকে মানে আটকে রেখেছিল, কিন্তু তার মৃত্যুর পরে কোনো কারণে সে তার ওই আবদ্ধ জায়গা থেকে বের হয়ে এসে আবার মানুষকে ডিস্টার্ব করা শুরু করে, এবং পরবর্তীতে আবারও তাকে আসলে কি আবদ্ধ করা হয়েছিল না হত্যা করা হয়েছিল এটা আমি নিশ্চিতভাবে বলতে পারবো না অ্যাকচুয়ালি কি হয়েছিল, বাট আমি এরকমটা শুনেছিলাম। এরকম ঘটনা ঘটে কিন্তু প্রিয় লিসেনার্স, যে যেগুলো অনেক দুষ্টু জিন থাকে তাদেরকে আবদ্ধ করে রাখা হয়, কিন্তু এরা যদি কখনো ছুটে যায় তখন আবারও তারা ডিস্টার্ব করা শুরু করে বা তারা তাদের স্বভাবগত কাজে চলে যায় নিজেদেরকে সংশোধন না করে। কারণ অনেক সময় আমরা দেখি জেলখানা থেকে বের হয়ে মানুষ আবারও অপরাধ করে। তো বিষয়টা এরকমই আর কি। তো প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে।